আইনের শাসন নিশ্চিত করা বিএনপির অগ্রাধিকার। টাইম ম্যাগাজিনকে তারেক রহমান জানালেন ১-১১ সরকারের আমলের নির্যাতন এখনও তাকে ভোগায়। বিভক্তি নয়, সবাই মিলে দেশ গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের। আতঙ্কের পরিস্থিতি তৈরি করছে একটি দল, অভিযোগ নাহিদের। ভোটাররা এবার যাকে খুশি তাকে ভোট দিতে পারবে, আশা মির্জা ফখরুলের। দেশ পরিচালনায় অনভিজ্ঞ একটি দল কালিমা লিপ্ত করতে চাচ্ছে বিএনপিকে, অভিযোগ মির্জা আব্বাসের। নির্বাচনে কারো পক্ষ নিচ্ছে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে তাদের সাথেই কাজ করবে, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতীয় রাজ্যসভায় শোক প্রস্তাব, শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের রাজনৈতিক উত্তরাধিকার ও জেন জেড প্রজন্মের মধ্যকার সেতুবন্ধন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে তারেক রহমান তার রাজনীতিতে আসা, আগামী নির্বাচনে তার দলের প্রতিশ্রুতি, বিএনপির বিরুদ্ধে ওঠা অভিযোগ সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তারেক রহমান বলেন, ২০০৭-৮ সালে সেরা সমর্থিত সরকারের আমলে কারাবন্দী থাকাকালে তিনি নির্যাতনের শিকার হন। মেরুদণ্ডের সেই ব্যথা তাকে এখনও ভোগায়। তিনি জানান, বিএনপির প্রধান অগ্রাধিকার আইনের শাসন নিশ্চিত করা, এমন একটি অবস্থা সৃষ্টি করা যাতে রাস্তায়ও মানুষ নিরাপদ থাকে। তারেক রহমান বলেন, বিএনপি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। এর ৩০% বাস্তবায়িত হলেই জনগণ তাকে সমর্থন দেবে। তার দল ক্ষমতায় এলে দেশের ক্রমবর্ধমান যুব ও তরুণ সমাজের জন্য কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেবে বলেও জানান বিএনপির চেয়ারম্যান। বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ডামাডোলের মাঝেই তার সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কাজ করছে বাড়তি উদ্দীপনা। তাদের প্রত্যাশা, নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য ছাড়াও রাজশাহীর উন্নয়ন নিয়ে কথা বলবেন তারেক রহমান। মাদ্রাসা মাঠের এই সভা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন সিনিয়র নেতারা। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী, আদিত্য রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ। রাজশাহী জুড়ে এখন সাজ সাজ রব, মাইকে বাজছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনী বার্তা। নির্বাচনী প্রচার প্রচারণা ছাপিয়ে মহাসমাবেশ সফল করতে নিরলস খাটছেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিয়ম করে সভাস্থলের খবর রাখছেন নেতারা। বৃহস্পতিবার দুপুরে এই মাঠেই ভাষণ দিবেন উত্তরাঞ্চলের সন্তান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে শেষ হয়েছে সব আয়োজন। পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণার পাশাপাশি দেওয়া হচ্ছে জনসভায় যাওয়ার আমন্ত্রণ। আমার বিশ্বাস, দেশনায়ক তারেক রহমান যেদিন ২৯ তারিখে রাজশাহীতে আসবে, মাদ্রাসা মাঠ সহ গোটা রাজশাহী সিটি জনসমুদ্রে পরিণত হবে। তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাবলম্বী হবে, গণতন্ত্র ফিরবে, বাংলাদেশের ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে। রাজশাহীতে চলমান যে উন্নয়ন, যেটা বিএনপির আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা শুরু করেছিলেন, সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। সভাস্থল সহ পুরো এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। খোলা হয়েছে 2টি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নানাবিধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে কাজ করছে। আমরা তার আগমনের দিনে, অর্থাৎ যেখানে জনসভা হবে, জনসভা স্থল এবং তার আশেপাশে আমাদের পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও উনি যে জায়গাগুলোতে যাবেন অথবা রেস্ট নেবেন, আমরা সব জায়গাগুলোতে নজরদারি রাখবো। এমার্জেন্সির জন্য আরও কিছু আমাদের মেডিকেল টিমের সদস্য থাকবে, তারা এই পুরা জনসভার আশেপাশেই থাকবে। যদি কোনোভাবে কোনো মানুষ অসুস্থ হয় বা কিছু হয়, তাহলে সেটা আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করব। নেতারা বলছেন, স্বাধীনতার পর রাজশাহীতে এটি হতে যাচ্ছে স্মরণকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ। এই রাজশাহী সম্বন্ধে তিনার অনেক অভিজ্ঞতা রয়েছেন। আমার বিশ্বাস, নির্বাচনের অবশ্যই জনগণ যে প্রত্যাশা করে, আমাদের বিএনপির পক্ষ থেকে তিনি সেটি গ্রহণ করে। এবং ওনার 31 দফায় স্পষ্টভাবে উনি বলেছেন, এবং রাজশাহীকে অবশ্যই এই মহানগরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নতুন করে গড়া। আমাদের সকল আশা প্রত্যাশা তাকে ঘিরে। সময় আসলে ইনশাল্লাহ সবকিছু আমরা মিটিংয়ের দিনই বুঝতে পারব। রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি, এই প্রবাদ তারেক রহমানের আগমনে আরও পাকাপোক্ত হবে বলে মত
তৃণমূলের নেতাকর্মীদের। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী। রাজশাহীতে নির্বাচনী প্রচারণার কর্মসূচি হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাবেন বগুড়ায়। বক্তব্য রাখবেন শহরের ঐতিহাসিক আলতাফুদ্রেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায়। শুক্রবার সকাল থেকে বগুড়া ৬ ও ৭ আসরে শুরু হবে তার নির্বাচনী প্রচারণা কর্মসূচি। বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগড়ার রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ২১ বছর পর পৈতৃক নিবাস বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে সেখানে উৎসব আমেজ। স্বজন, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে এক নজর দেখার অপেক্ষায়। তারেক সাহেব আসবে, আমরা সবাই তাকে একটু স্যালুট জানাবো। আসার কথা শুনে আমরা খুব খুশি। সবাই দোয়া রাখবেন ও যেন আমাদের কাছে সুস্থ শরীরে এবং সশরীরে দেখা করতে পারে। ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি, শুধু পরিদর্শনের জন্য। কালকে সে আসবে, আজকে এসে দেখে গেলাম। কালকে তো অনেক ভিড়ে না সাক্ষাৎকার হতে পারে, সেই জন্য আজকে আমরা এসে গেলাম। প্রবীণ নবীন সবাই আমরা তাকে বরণ করার জন্য অধীর আগ্রহে বসে আছি। ইনশাআল্লাহ অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসছি যে তিনি অতি শীঘ্রই আসবে আমাদের মাঝে, আর আমরা তাদের সাথে দেখাবার্তার কথা এগুলো বলবো। আর দেশের জন্য উন্নয়ন কাজ করবে, এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারেক রহমানকে নিয়ে স্মৃতিচারণ করলেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা অত্যন্ত খুশি, এলাকাবাসী তাকে সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে আছেন। প্রত্যেকটা মানুষ যে তারা একটু এক নজর তাকে চোখে দেখবে, সামনে থেকে দেখবে, এই আশা নিয়ে সবাই বসে আছে যে তাকে দেখবেন এবং তার হাত ধরে এই বাংলাদেশের একটা বিশাল উন্নতি হবে এবং সবকিছুর একটা পরিবর্তন হবে। তারেক রহমান আসছে, আমাদের গ্রামের বাড়ির ইউনিয়নের লোকজন খুব খুশি তাকে দেখার জন্য। বগুড়া ৬ সদর আসনে এর আগে প্রার্থী হতেন তার মা বেগম খালেদা জিয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর নেতৃত্ব দেবে তরুণরা। প্রধান উপদেষ্টা বলেন, প্রযুক্তিতে উন্নত হতে হলে সব ধরনের প্রযুক্তির ক্ষেত্রে সব ধরনের জালিয়াতি ত্যাগ করতে হবে। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একথা বলেন। রাজধানী শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রযুক্তির ক্ষেত্রে সাম্প্রতিক উদ্ভাবন, তথ্য প্রযুক্তিতে দেশের সক্ষমতা, সাফল্য ও সম্ভাবনা তুলে ধরতে তথ্য প্রযুক্তি ভিত্তিক এ প্রদর্শনীর আয়োজন করা হয়। যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক ও কম্পিউটার সমিতি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। বিভক্তি নয়, একসাথে দেশ গড়তে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল আতঙ্কের পরিস্থিতি তৈরি করছে, তবে জনগণ এবার ভোট নিয়ে কোনো ধরনের জোর জবরদস্তি মেনে নেবে না। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নিজ আসন ঢাকা 15 কাফরুল এলাকায় বুধবার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাস্তাঘাটের সংস্কার ও স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। বিভক্তি ভুলে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান অন্য দলগুলোর প্রতি। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে একটা রূপকল্প আমরা তৈরি করেছি এবং সবাইকে নিয়েই আমরা সমাধান করব। আপনারা দোয়া রাখবেন। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। এ সময় হা ভোটের পক্ষেও জনমত গঠনে প্রচার চালান জামায়াতের আমির। লেভেল প্লেইং ফিল্ড আমরা সবাই মিলে করে ফেলবো ইনশাল্লাহ, চিন্তা করবেন। এদিকে বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। যদি মনে করে এবারে নির্বাচন আসলে দখল করে গায়ের জোরে আসলে জিতে আসবে, এইটার কোনো সুযোগ থাকবে না। কারণ মানুষ এবার কিন্তু 5ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে মানুষ অনেক বেশি সচেতন। আমাদের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমরা কেউই এখানে শত্রু না, ফলে এখানে আসলে এই সহিষ্ণুতা থাকা উচিত। এটাই গণতন্ত্র। সবাই যার যার মত প্রকাশ করবে, জনগণ সিদ্ধান্ত নেবে 12ই ফেব্রুয়ারি। এ সময় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গণমাধ্যমের সমালোচনা করেন নাহিদ ইসলাম। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার সঠিক ভোট হবে এমন আশা করছে বিএনপি, যেখানে সব ভোটাররা স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের মোলানি বাজারে নির্বাচনী প্রচারণার গণসংযোগকালে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল, তারা মানুষের জন্য কাজ করে। এই নির্বাচন জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যদি ভোটাররা তাকে নির্বাচিত করেন তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য তিনি কাজ করে যাবেন। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে বলেও এ সময় উল্লেখ করেন বিএনপি মহাসচিব। বলেন, নৌকা না থাকলেও এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক রয়েছে। এখানে এই অঞ্চলে দেখছেন 91 সালে ছিল, আমরা ছেলেরা দেখে নাই, 91 সালে দাঁড়িপাল্লা ছিল, তখন আপনারা খুব কম ভোট পাইছিল, ঠিক না? আমার কথা হচ্ছে যে আমি আপনাদের পরিচিত, দীর্ঘকাল ধরে আপনাদের সঙ্গে কাজ করে এসেছি, কোনদিন আপনাদেরকে ছেড়ে যায়নি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে সমর্থন করেন তাহলে আপনাদের আমি বাকি কাজগুলো করার চেষ্টা করবো। এর আগে আমরা এমপি এসে করছি 15 বছর আগে, মাঝখানে আমরা ভোট দিতে পারি নাই। এবার একটা সঠিক ভোট হবে বলে আশা করতেছি আমরা, যার ভোট সে দিতে পারবে। যে দলের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই তারাই বিএনপিকে কালিমালিপ্ত করতে চাচ্ছে, এমন অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের। কারো উস্কানিমূলক ফাঁদে পা না দিতে কর্মী সমর্থকদের সতর্ক করে দেন। এদিকে নিজ এলাকা গোপীবাগে প্রচারণা চালান ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তরুণদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মেজবা রহমানের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুধবারও রাজধানীতে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থীরা। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতিও তাদের। রাজধানীর মতিঝিলে নির্বাচনী প্রচারণা চালান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে ভোট চান ধানের শীষে। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এ সময় প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, একটি দল অনেক উস্কানিমূলক কথা বলছে, ষড়যন্ত্র করছে, এই ফাঁদে পা দেওয়া যাবে না। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। একটা কবিতার ছোট্ট একটা লাইন বলতেছি, বে আদব বে নসিব বা আদব বা নসিব, অর্থাৎ বে আদব সব সময় কপাল খারাপ হয়, আর যার আদব কায়দা থাকে তার সব সময় কপাল ভালো থাকে। এদিন সকালে পুরান ঢাকার গোপীবাগ সহ আশেপাশের এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচিত হলে স্থানীয় সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। দীর্ঘদিন যাবৎ তারা ভোট দিতে পারেন না এবং একটা বড় সংখ্যক নতুন ভোটাররা যুক্ত হয়েছেন এবং আমাদের এখানে প্রায় 52% নারী ভোটাররা রয়েছেন। তো ওনারা বলছেন যে ওনারা আমাকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি জয়যুক্ত করবেন এবং ওনারা ওনাদের সমস্যাগুলো তুলে ধরছেন এবং আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি চাচ্ছেন আমরা যাতে এই সমস্যাগুলোর সমাধান করি। তার মধ্যে বর্তমানে গ্যাসের সংকটটি 1 নম্বরে রয়েছে। সব জায়গায় আমরা যেখানে যাচ্ছি এই বিষয়ে আমরা কমপ্লেন পাচ্ছি। আমিও আশ্বস্ত করেছি যদি আমি নির্বাচিত হই তাহলে গ্যাসের সংকট আমি নিরসনে কাজ করে যাব এবং অন্যান্য যে নাগরিক সমস্যা রয়েছে, জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি, এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। 12ই ফেব্রুয়ারি ভোটেই জনগণ তাদের রায় জানিয়ে দেবে উল্লেখ করে ধানের শীষ জয়যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি প্রার্থীরা। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা।
একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বুধবার বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, একটি দল ফ্যাসিবাদী কায়দায় কথা বলছে, নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি আরও বলেন, সাধারণ মানুষের এনআইডি সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে একটি দল, যারা ধর্মের দোহাই দিয়ে জনগণের কাছে ভোট চাইছে। নির্বাচনী প্রচারণায় দলটির প্রার্থীরা প্রকাশ্যে প্রশাসনকে নিজেদের কবজায় রাখবে বলে বক্তব্য দিচ্ছে, এমন অভিযোগও করেছে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি। নির্দিষ্ট দলটি ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরীফে শপথ করানো, এমনকি বিকাশ নম্বরে টাকা দেওয়ার বিভিন্ন প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে। সিলেটে একজন প্রার্থীর বক্তব্যে শোনা যাচ্ছে সেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যিনি করেন, যে নির্বাচিত হলে তাকে জিজ্ঞাসা না করে কারো বাড়িতে যেতে পারবে না পুলিশ। এটি নিঃসন্দেহে অসাংবিধানিক এবং প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কারো পক্ষে অবস্থান করবে না বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, জনগণ যার পক্ষে সিদ্ধান্ত নেবে তাদের সঙ্গেই কাজ করবে ওয়াশিংটন। নির্বাচনে দেশটি পর্যবেক্ষকও দেবে না। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এমনটা জানান মার্কিন রাষ্ট্রদূত, জানাচ্ছেন সৈকত সাদিক। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন। সিইসির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে 3 মার্কিন প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত। গণমাধ্যমকে তিনি বলেন, কোনো পক্ষে নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. বৈঠক প্রসঙ্গে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, পর্যবেক্ষক নয়, বরং ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা 4টি অঞ্চলে নির্বাচন দেখতে যাবেন দূতাবাসের নিজস্ব প্রতিনিধিরা। ওনারা বলেছেন যে এরকম 4টা জায়গায় ওনাদের দূতাবাস থেকে প্রতিনিধি দল যাবেন দেখার জন্যে, এবং সেটার ব্যবস্থাটা কি, এবং ওনারা ইন্ডিপেন্ডেন্টলি যাবেন, তালিকাভুক্ত অবজারভার সেটাতে না, ওনাদের মতন যাবেন। সেখানে আমরা বলছি যে তোমরা যাবে, অসুবিধা কি। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। আচরণবিধি লঙ্ঘন, ব্যবস্থাপনা, গণভোট সহ নির্বাচনের আরও বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র কমিশনের কাছে জানতে চেয়েছে বলেও জানান ইসির সচিব। আরেকটা জিনিস ওনারা জানতে চাচ্ছিলেন যে কোনো জায়গায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং, যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। আমি বললাম যে দেখেন, প্রাথমিক। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়। বুধবার এ সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করা হয় রাজ্যসভায়। একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক 2 সদস্য এল গারেসের ও সুরেশ কালনাদের মৃত্যুতেও শোক প্রস্তাব করা হয়েছে। অধিবেশন শুরু হওয়ার পর নথি পেশের আগেই রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন প্রয়াতদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন। এরপর তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও মন্ত্রিসভার সদস্যরা। গত 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক জানিয়ে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 31 ডিসেম্বর ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, ডুবতে বসা ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটাতে হাজার হাজার কোটি টাকার নোট ছাপাতে হয়েছে। বিপুল অর্থ পাচার হওয়ায় দেশের অর্থনীতির অদৃশ্য অনেক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরবর্তী সরকারের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে একথা বলেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, দক্ষ মানব সম্পদ তৈরি না করে অবকাঠামোগত উন্নয়ন করলে কঙ্কাল ছাড়া কিছু মিলবে না। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার নীতিগত কোনো সংস্কার করেনি, হয়রানি চাঁদাবাজি এখনো চলছে। দেশ কখনো এনজিও দিয়ে চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। জবাবে পরিকল্পনা উপদেষ্টা জানান, স্বৈরাচারী শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী জেরে তাদের সুবিধাভোগীরা অর্থ পাচারের পাশাপাশি আর্থিক খাতে শৃঙ্খলা ভেঙে দিয়ে গেছে। মূল্যস্ফীতি 7% নামানোর কোনো বাধ্যবাধকতা নেই বলে উল্লেখ করেন তিনি। এটা করতে গিয়ে নীতি সুধার 10% ধরে রাখার গভর্নরের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন পরিকল্পনা উপদেষ্টা। 10%ই তিনি থাকবেন যতদিন পর্যন্ত না মূল্যস্ফীতি 7% নিচে না নামে। এই ধরনের একদম 7% মূল্যস্ফীতিরও কোনো বিশেষ তাৎপর্য নাই। আর 10% নীতি সুধার কোনো তাৎপর্য নাই। যদিও ওয়ার্ল্ড ব্যাংক IMF এই ধরনের কিছু বেঞ্চমার্ক করে রাখে, কিন্তু কেন করে রাখে এবং সেটাই কেন সবচেয়ে অবধারিত সত্য, এটা কোনো অর্থনীতি নেই। তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনে উত্তেজনা থাকবেই, তবে সীমা ছাড়ালে ব্যবস্থা নেবে সরকার। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, পরাজিত শক্তি আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে তার রোধের প্রস্তুতিও সরকারের রয়েছে। প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে উত্তেজনাও বাড়বে, আগ্রহও বাড়বে, আনন্দও বাড়বে। এটা সবসময় বাংলাদেশে হয়ে থাকে। আমি কোনো জায়গাতে কোনো মানুষ আমাকে বলেনি যে আপা ভোট দিতে কেমন করে যাব, আমার ভয় লাগছে। এই যে ভয়ের একটা আবহ তৈরি করা, নানান প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার যদি নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করার জন্য কোনো কাজ করে, আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া 3 বছর বয়সী শিশু মেজবার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার রাত 8টার দিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, এর আগে বিকেল 4টার দিকে রাউজান উপজেলার কদলপুরের জয়নগর গ্রামে গভীর নলকূপের জন্য খুঁড়ে রাখা গর্তে পড়ে যায় শিশুটি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট গর্তের 12 ফুট নিচে থাকা শিশুটিকে উদ্ধারে অভিযান চালায়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আইনের শাসন নিশ্চিত করা বিএনপির অগ্রাধিকার, টাইম ম্যাগাজিনকে তারেক রহমান জানালেন, 1-11 সরকারের আমলের নির্যাতন এখনো তাকে ভোগায়। বিভক্তি নয়, সবাই মিলে দেশ গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের, আতঙ্কের পরিস্থিতি তৈরি করছে একটি দল, অভিযোগ নাহিদের। ভোটাররা এবার যাকে খুশি তাকে ভোট দিতে পারবে, আশা মির্জা ফখরুলের। দেশ পরিচালনায় অনভিজ্ঞ একটি দল কালিমা লিপ্ত করতে চাচ্ছে বিএনপিকে, অভিযোগ মির্জা আব্বাসের। নির্বাচনে কারো পক্ষ নিচ্ছে না যুক্তরাষ্ট্র, বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে তাদের সাথে কাজ করবে, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতীয় রাজ্যসভায় শোক প্রস্তাব, শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।